ওকে, আমাদের সিপিসি থেকে আমরা যে যে আদেশগুলো পড়ছি এবং যেই আদেশের যে রুলগুলো পড়ছি এগুলি আমরা বাসায় প্র্যাকটিস করি এবং আমরা কিছু এবং ওই আদেশগুলোর সাথে যে ধারাগুলো পড়ছি সেই ধারাগুলো প্র্যাকটিস করি। হ্যাঁ, সেই ধারাগুলো প্র্যাকটিস করি, আমরা আরো কিছু ধারা পড়ব। আমরা আর অর্ডার পড়বো না, সেই অর্ডারগুলো পড়ছি এবং অর্ডারের রুলগুলো পড়ছি, এগুলো বাসায় কমপ্লিট করেন। আর না বুঝলে আমি তা আসি, তবে কিছু কিছু অর্ডারের আরো কিছু রুল আমরা পড়ব। আপাতত সিপিসি থেকে যা পড়ছি আমরা সেগুলো পড়ি। আমরা একটু সেকশনে যাই, ধারায় চলে যাই। আচ্ছা, এখানে আমাদের অর্ডার 40-তে রিসিভার সম্পর্কে বলছে। রিসিভার থেকে জাস্ট এতটুকু মনে রাখেন যে আমাদের কোন আদেশে রিসিভার সম্পর্কে বলা হয়েছে, অর্ডার 40। তাহলে আমাদের অর্ডার 40 হয়ে গেল, এতটুকু এখান থেকে পড়লেই হবে। আচ্ছা, সেকশনের মধ্যে পিকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার সম্পর্কে বলছে আমাদের 6 ধারায়। 9 ধারায় বলছে যে সুটস অফ সিভিল নেচার, দেওয়ানি প্রকৃতির মামলা সম্পর্কে। এবার আছে 10 ধারা 11 ধারা। 10 ধারা হচ্ছে স্টপ সুট মানে রেস সাবজুডিস, আর 11 ধারা হচ্ছে রেস জুডিকেটা। এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে রেস সাবজুডিস তো আমরা বুঝি, রেস জুডিকেটাও বুঝি। আচ্ছা, 10 এবং 11 ধারা। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে 11 ধারাতে রেস জুডিকেটাতে এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা আছে কয়টি? ব্যাখ্যা আছে হচ্ছে 6টি। ব্যাখ্যা আছে হচ্ছে 6টি, একটু মনে রাখতে হবে। এরপরে আপনার 15 ধারা, এরপরে টানা 16 থেকে 20 পর্যন্ত পড়তে হবে। টানা 16 থেকে 20 ধারা পর্যন্ত আমরা এটা একটু আলোচনা করি। দাদা একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ দাদা, এই যে রেস জুডিকেটাতে দেখলাম জুডিশিয়ারিতে একটা কোশ্চেন আসছে ব্যাখ্যা সম্পর্কিত, যে কনস্ট্রাকটিভ রেস জুডিকেটা। 4। আসলে কিন্তু এখানে মানে এই এটার যে ইংলিশ এটা, ওইটাতে কিন্তু কনস্ট্রাকটিভ কোনো শব্দই পাই নাই। এটার উত্তরটা কি হবে? কনস্ট্রাকটিভ শব্দটা তো নাই এখানে। 4 নাম্বার পয়েন্টটা যান। Any matter which might and ought to have been made ground of defense or attack in such former suit shall be deemed to have been a matter directly and substantially in issue in such suit. Constructive res judicata মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, একটা মামলা, একটা মামলা আপনি দায়ের করলেন আরজির মাধ্যমে। দেখা গেল আরজিতে মামলার যাবতীয় বিষয় আপনি অন্তর্ভুক্ত করছেন। আচ্ছা, দাদা যেটা বলে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রেস জুডিকেটার মধ্যে 6টা এক্সপ্লেনেশন আছে 6 নাম্বার পর্যন্ত। 4 নাম্বার এক্সপ্লেনেশনে বলছে, মানে 4 নাম্বার ব্যাখ্যায় বলছে কনস্ট্রাকটিভ রেস জুডিকেটা। এখন এটার বাংলা কি কে জানে? যাই হোক, কনস্ট্রাকটিভ রেস জুডিকেটা, কনস্ট্রাকটিভ মানে বুঝাইছে। আচ্ছা, আমরা তো এই ইংলিশটা তো জানি না, এক্সপ্রেস আর ইমপ্লাইড এটা জানি না। এই কনস্ট্রাকটিভ রেস জুডিকেটা মানে ইমপ্লাইড, মানে যেটা প্রকাশ করা হয় নাই, বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার মনে করেন আর্জি উপস্থাপনের মাধ্যমে একটা মামলা শুরু হয়। মামলাটা নিষ্পত্তি হয়ে গেল, ডিক্রি হয়ে গেছে, মানে সমাধান হয়ে গেছে, যেটাই হয়েছে হয়েছে, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত গেছে। যদি এরকম হয়, এই মামলাটিতে সকল কিছু উল্লেখ করা হয়েছে। ধরেন 100টা পয়েন্ট আছে,
100টা পয়েন্টের মধ্যে 98টা বা 99টা পয়েন্টে এই মামলার মধ্যে বলা হয়েছে, এই মামলার মধ্যে দেওয়া হয়েছে। তাহলে একটা বা দুইটা পয়েন্ট এই মামলার মধ্যে দেয় নাই, যেগুলো মামলার সাথে প্রাসঙ্গিক ছিল, যেগুলো মামলার সাথে বলা উচিত ছিল কিন্তু বলা হয় নাই। এবং না বলাতে মামলার যে ক্ষতি হয়েছে বিষয়টা এরকমও না, মানে মামলাটা মামলার জায়গায় আছে, ন্যায় বিচারে কোনো বিঘ্ন ঘটে নাই, জাস্টিস দিতে কোনো প্রবলেম হয় নাই, বিচারকের বিচার করতেও প্রবলেম হয় নাই। ওই বিষয়টা মানে ওই একটা দুইটা পয়েন্ট এই মামলার মধ্যে অন্তর্ভুক্ত করলেও যে রেজাল্ট হইতো, করে নাই তাতেও সে রেজাল্ট হইছে। খেয়াল করে, যেই পক্ষ হাইরে গেছে এই পক্ষ কইতাছে যে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, আমার বিষয় তো ছিল 100টা, তাহলে 100টা বিষয়ের মধ্যে 99টা বিষয় তো আদালত সিদ্ধান্ত দিছে। বিষয়টা এরকম, মানে একটা মামলায় অনেকগুলো বিষয়ের মধ্যে দুই একটা বিষয় বাদ গেছে, যেগুলো মামলার সাথে রিলেটেড ছিল, যেগুলো ওই মামলার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত ছিল, করে নাই। তখন যেই পক্ষ হেরে গেছে মামলা, সেই পক্ষ গিয়ে আবার কি করে, বা যে পক্ষ হারে মানে যে পক্ষ উইনার সেই পক্ষ হতে পারে, তারা গিয়ে কি করলো, আবার মামলা দায়ের করলো। কিসের উপরে বলেন তো? ওই ওই যে একটা দুইটা বিষয় অন্তর্ভুক্ত করে না সেই বিষয়ের উপরে। তখন আদালত কি সিদ্ধান্ত নিবে? আদালত তখন এই একটা দুইটা পয়েন্টকে নিষ্পত্তি হিসেবে ধরে নিবে, যেই ঘটনাটা নিষ্পত্তি হয়ে গেছে সেই ঘটনারই অংশ হিসেবে এটাকে নিষ্পত্তি হিসেবে ধরে নিবে। তখন এটাকে কি করে দিবে? বাতিল করে দিবে, ডিসমিস করে দিবে। ক্লিয়ার বিষয়টা? এটাকে আর কি বুঝাইছে যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নাকি? এটাকে বলছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, কিন্তু প্রকাশ্যে না, প্রকাশ্যে নিষ্পত্তি হচ্ছে বিষয়টা এরকম না। কিন্তু ধরে নিতে হবে যে এই বিষয়গুলা, যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় নাই এই মামলার মধ্যে, সেই বিষয়গুলো এই মামলার সাথে সম্পর্কযুক্ত ছিল, আসলে কিন্তু ছিল না, সম্পর্কযুক্ত ছিল। সো এই বিষয়টাকে নিষ্পত্তি ধরে আদালত ওই যে পরবর্তীতে যে ওই ওই বিষয়টি যখন মামলা দায়ের করা হয় তখন সেটাকে খারিজ করে দিবে। বুঝছেন? সবাই বুঝছেন? এটা কনস্ট্রাকটিভ মানে ইমপ্লাইড রেস জুডিকেটা, পরোক্ষ। পরোক্ষ আর কি। দাদা এটা তো তাহলে ইমপ্লাইড থাকলো, এটা 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 তো ইমপ্লাইড, মানে এটা ইমপ্লাইড ইমপ্লাইড থাকলো। যখন হচ্ছে আপনি ওই বিষয়ে মামলা দায়ের করবেন, হ্যাঁ, তখন হচ্ছে অন্য পক্ষ ডিফেন্স করবে না, তখন অন্য পক্ষ বলবে স্যার এই যে দেখেন এটা কিন্তু অলরেডি একটা রায় হয়ে গেছে। তখন যে পক্ষ মামলা দায়ের সে পক্ষ স্যার রায় হয়েছে ঠিক আছে, কিন্তু দুইটা বিষয় তো আপনি বাদ রাখছিলেন, বা এই দুইটা বিষয় তো ওই পক্ষ বলতে পারে নাই। তখন কবে আরে বেড়া এই দুইটা পক্ষ ইমপ্লাইডলি এর মধ্যে যুক্ত ছিল। মানে বিষয়গুলা এতটাই অ্যাটাচড, এটা এটা টোটালি ইমপ্লিসিট বিষয়। হ্যাঁ হ্যাঁ ইমপ্লিসিট। ওকে, তাহলে কনস্ট্রাকটিভ রেস জুডিকেটা হচ্ছে, এটা বলছে 4 নাম্বার এক্সপ্লেনেশন, 4 নাম্বার ব্যাখ্যায় রেস জুডিকেটা। ওকে, এখানে আমাদের 16 থেকে 20 পর্যন্ত টানা পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। 16 থেকে 20 পর্যন্ত প্রিলির জন্য যতটা না ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রিটেন পরীক্ষার জন্য, ভাইবার জন্য। 16 নম্বরে কি বলছে? 16 নম্বরে বলছে আপনার এই 16 থেকে 20 পর্যন্ত রিটেন পরীক্ষা কিভাবে আসে, মানে রিটেনে যদি আসে সেখানে হচ্ছে ফ্যাক্ট বেস আসবে, যেটা কোথায় মামলাটা দায়ের হবে, কোন আদালতে দায়েরের মাধ্যমে এটা প্রতিকার পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে এই এই জুরিসডিকশন গুলো দেখব। সেখানে 16 নম্বর বিষয়বস্তু হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে হোয়াট সাবজেক্ট ম্যাটার সিচুয়েট, যেখানে হচ্ছে মামলার বিষয়বস্তুটা অবস্থিত,
এটা বলছে 16তে। 16তে আরো অনেক কথা বলছে। যাই হোক, যেখানে হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার জড়িত, যেখানে সাবজেক্ট ম্যাটার অবস্থিত, মানে মামলার বিষয়বস্তু অবস্থিত, সেখানে মামলাটা দায়ের করতে হবে। 16 হলো মুখ্য কথা হচ্ছে এটা। এখানে আরো মানে আরো অনেক কথা আছে, কোন কোন গ্রাউন্ড হবে, এত কিছু আমাদের দরকার নাই। তবে 16তে আরো বলছে যে যে আপনার যারা হচ্ছে মামলা দায়ের করবে এবং যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এখানে দেখতে হবে যে কজ অফ অ্যাকশন, মানে হচ্ছে মামলার কারণ উৎপত্তি হচ্ছে কোথায়। এখানে অনেক বিষয় আছে। মামলার কারণ উৎপত্তি হচ্ছে কোথায়, বিবাদী লাস্ট কোথায় বসবাস করছে, বাদী কোথায় লাস্ট বসবাস করছে, তারপরে যে বিষয়টা নিয়ে মামলা সেই বিষয়টা কোথায় অবস্থিত। মূল কথা হচ্ছে যে যে জায়গাতে বিষয়বস্তু অবস্থিত সেই জায়গাতেই আমার সুটটা শুরু করতে হবে। এটা যদি না হয়, মানে মানে এখানে বিষয়টা কি, মানে ঘটনাটা এভাবে ঘটলে এখানে হবে, ওভাবে ঘটলে এখানে হবে, বিষয়টা এরকম। দেখেন, যেখানে প্রপার্টিটা অবস্থিত আপনি সেখানে মামলা দায়ের করতে পারবেন। আবার মনে করেন যে যেখানে হোললি অর ফুললি, মানে হচ্ছে হোললি মানে হচ্ছে এটা কি না, পাটলি 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 মানে হচ্ছে আংশিক ভাবে, আর হোললি বা ফুললি মানে হচ্ছে সম্পূর্ণভাবে। যেখানে পার্টলি অর হোললি কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে, মামলার কারণ অ্যারাইজ করে, মানে মোকদ্দমার কারণ উৎপত্তি হয়, সেখানে মামলাটা দায়ের করা যাবে। তো 16 ধারায় মূলত এই কথাগুলি বলছে, কজ অফ অ্যাকশন এবং প্রপার্টিটা কোথায় অবস্থিত। এখানে আরো কথা আছে, ওই যে the defendant actually and voluntarily resides or carries on business, ডিফেন্ডেন্ট যেখানে ব্যবসা করে সেখানে মামলা দায়ের করতে পারবেন। ডিফেন্ডেন্ট যেখানে বসবাস করে সেখানে মামলা দায়ের করা যাবে। তো এই বিষয়গুলা হচ্ছে 16তে বলছে। 17তে গিয়ে বলছে যে মানে এরকম মানে বিষয়টা যে আমাদের যেই সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, মোকদ্দমার যে সম্পত্তি বা মোকদ্দমার যেই বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা হচ্ছে আপনার ডিফারেন্ট কোর্টস বা ভিন্ন ভিন্ন আদালতের জুরিসডিকশনে আছে, ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে আছে। তখন কি হবে, মানে হোয়ার দ্য ইমুভেবল প্রপার্টি ইজ সিচুয়েটেড উইদিন জুরিসডিকশন অফ ডিফারেন্ট কোর্টস, যখন হচ্ছে দ্য প্রপার্টি ইন সুট, মোকদ্দমার যে সম্পত্তি বা যেটা বিষয়বস্তু হবে, যে প্রপার্টিটা হবে, এটা যদি ভিন্ন ভিন্ন আদালতের অধীন হয়, মানে একই সাথে মনে করেন যে এটা এই থানায় পড়ে, মানে মানে সম্পত্তিটা মনে করেন যে ধরেন 10 কাঠা জমি নিয়ে সম্পত্তি, 10 কাঠা নিয়ে প্রবলেম, 2 কাঠা জমি এই আদালতের অধীন, 3 কাঠা জমি এই আদালতের অধীন, এরকম ভিন্ন ভিন্ন আদালতের অধীন। অথবা এরকম হতে পারে যে প্রপার্টিটা একেবারে 3 সীমানার মধ্যে, কিছু পড়ছে এই আদালতের অধীনে, কিছু পড়ছে ওই আদালতের অধীনে, এভাবে।
তখন এই মামলাটা কোথায় দায়ের করব? এখানে বলছে এনি, এখানে স্পষ্ট করে বলছে the suit may be instituted in any court, তখন যে কোনো আদালতে মামলা দায়ের করা যাবে। অর্থাৎ 17তে বলছে যদি সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, সম্পত্তির যদি ভিন্ন ভিন্ন আদালতে জুরিসডিকশনে থাকে, তখন আমরা কোন আদালতে মামলাটা দায়ের করব? মামলাটা দায়ের করব হচ্ছে ইন এনি কোর্ট, যে কোনো আদালতে। যে কোন আদালতে বলতে যেই যেই আদালতের অধীনে সম্পত্তি আছে, সম্পত্তি বলতে মামলার বিষয়বস্তু আছে, সেই সেই আদালতের যে কোনো একটিতে। ওকে, এবার 18তে বলছে যে place of institution of suit where the local limits of jurisdiction of courts are uncertain, মানে বিষয়টা এরকম হলো যে মানে যে সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, মানে মামলার যে বিষয়বস্তু, এটা মনে করেন যে আপনার অ্যাকচুয়ালি কোন আদালতের জুরিসডিকশনের মধ্যে পড়ছে, এটা আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, অনিশ্চয়তা। মানে হচ্ছে আনসার্টেনটি, অনিশ্চয়তা। এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে লোকাল লিমিটস অফ জুরিসডিকশন অফ কোর্টস আর আনসার্টেন। যখন হচ্ছে এই প্রপার্টিটা, দ্য প্রপার্টি ইন সুট, মোকদ্দমার যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা কোন আদালতের অধীন, মানে হচ্ছে আমি সন্দিহান, আমি খুব অনিশ্চিত অবস্থায় আছি যে আমি আসলে কোন আদালতে মামলাটা দায়ের করব, তখন হচ্ছে আপনি যে কোনো একটি আদালতে মামলা দায়ের করতে পারবেন। এখানেও ঠিক একই কথা বলছে, এই যে না, ইন এনি কোর্ট। এখন যে কোনো আদালত বলতে কি ভাই, আপনার অনিশ্চয়তা তো বিষয়টা এরকম না, সব থানাগুলোই তো পাশাপাশি, ঠিক না? একটা জেলার সব থানাগুলোই তো পাশাপাশি। তো যদি এরকম হয় যে শরীয়তপুরের মধ্যে জমিটা আছে, আপনি গিয়ে বরিশাল কোর্টে মামলা দায়ের করলেন, কইলেন যে আমি বুঝতে পারতেছি না, আমি অনিশ্চিত কোন সীমানার মধ্যে পড়ছে, কিন্তু ভাই শরীয়তপুরের কোনো না কোনো একটা কোর্টের মধ্যে আছে, ঠিক না? ওকে, তাহলে 18তে বলছে যখন হচ্ছে এরকম আনসার্টেনটি দেখা যাবে কি নিয়ে, লোকাল জুরিসডিকশন নিয়ে আদালতের, সেই ক্ষেত্রে আমরা ইন এনি কোর্ট, যে কোনো আদালতে মামলা দায়ের করতে পারব। এরপর হচ্ছে সেকশন 19 বলছে কম্পেনসেশন ফর রংস, মানে হচ্ছে এই ভুলের কারণে যে ক্ষতিপূরণ টু পারসন অর মুভেবলস। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিছে যে আমরা এতক্ষণ কিন্তু আপনার ইমুভেবল প্রপার্টি সম্পর্কে পড়ছি, স্থাবর সম্পত্তি সম্পর্কে পড়ছি। এখন মুভেবল বা অস্থাবর সম্পত্তি সম্পর্কে কিন্তু আপনার সেকশন 19 বলে দিচ্ছে। সেখানে বলছে যদি এরকম হয় যে ধরেন হচ্ছে কেউ কারো ক্ষতি করছে, আর্থিক ক্ষতি করছে, এখন বিষয়টা হচ্ছে যে এই ক্ষতিটা কোন জায়গাতে হয়েছে, মানে কি এই ক্ষতির কারণ, কজ অফ অ্যাকশন, এই কারণটা কেন, ফর কম্পেনসেশন, বা এই যে কম্পেনসেট, মানে আপনি যে ভুলটা করছেন এটা কোথায় হয়েছিল, এবং সেখানেই কম্পেনসেশনের জন্য মামলা দায়ের করতে হবে। অর্থাৎ এখানকার কথা হচ্ছে যে কজ অফ অ্যাকশন কোথায় হয়েছে সেখানে মামলাটা দায়ের করতে হবে। ওকে, এবং এখানে শেষে আরেকটু কথা বলছে যে
where the defendant resides or carries on business or personally works for gain. অথবা অথবা হচ্ছে 16 ধারার মতো, মানে হচ্ছে ডিফেন্ডেন্ট যেখানে বসবাস করে, অথবা ডিফেন্ডেন্ট যেখানে বিজনেস চালাইছে, অথবা ডিফেন্ডেন্ট যেখানে পার্সোনালি ব্যক্তিগতভাবে কাজ করছে ফর গেইনস লাভের উদ্দেশ্যে। তাহলে এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, যেখানে ক্ষতিটা সৃষ্টি হয়েছে, অথবা যেখানে বিবাদী লাস্ট বসবাস করছে, বিজনেস চালাইছে, অথবা কোনো মানে গেইনের জন্য কাজ, কোনো লাভের উদ্দেশ্যে কাজ করছে সেই জায়গাতে। তাহলে আপনি এই 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 যে তাহলে এখানে দুইটা জায়গা হলো না, তাহলে এটা নির্ভর করবে দ্য অপশন অফ দ্য প্লেনটিফ ইন ইদার অফ দ্য সেট কোর্টস, তা দুইটা আদালতের যে কোনো একটি আদালতে মামলাটা দায়ের করতে পারবে। এটা বলছে সেকশন 19-এ। 20-তে বলছে, এখানে উদাহরণ আছে, আচ্ছা উদাহরণটা একটু পড়বেন, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। রিসাইডিং ইন চিটাগাং বিটস বি ইন ঢাকা, মানে এ হচ্ছে বাস করে চিটাগাংয়ে, কিন্তু মারছে বি কে, আর বি বাস করে কোথায়? ঢাকাতে। বি মে সু এ, বি ও সি এর বিরুদ্ধে মামলা করতে পারে ঢাকাতে অথবা চিটাগাংয়ে। তাহলে যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে অথবা যেখানে বসবাস করে। এবার আছে সেকশন 20 বলছে যে এই যে আমরা 16 থেকে 19 পর্যন্ত দেখলাম, এগুলোর সাথে যদি না মিলে, এগুলোর সাথে যদি না মিলে, সেক্ষেত্রে আমরা কোথায় মামলা দায়ের করব? তার মানে 16 থেকে 19 পর্যন্ত আমরা কোনো সমাধান না পেলে, যদি এরকম হয় যে ডিফারেন্ট কোর্টসে হয়, ভিন্ন ভিন্ন আদালতের অধীনে, তখন আমরা 17-তে যাব। যদি মুভেবল প্রপার্টি হয় সেক্ষেত্রে আমরা 19-এ যাব। যদি ক্ষতির প্রসঙ্গ আসে সেক্ষেত্রে আমরা 19-এ যাব। যদি এরকম হয় যে কোন এলাকায় সম্পত্তিটা অবস্থিত, এটা নিয়ে যদি আনসার্টেনটি, অনিশ্চয়তা দেখা দেয় বা বোঝা না যায় যে আসলে কার জুরিডিকশনের মধ্যে আছে, কোন আদালতে মামলা দায়ের করব, সেখানে আমাদের ধারা 18 অ্যাপ্লাই করবে, ঠিক না? এই 16 থেকে 19 পর্যন্ত আমরা যদি খুঁজে না পাই, যে আমরা কোন কার অধীনে আছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা 20 দ্বারা অ্যাপ্লাই করব। 20 দ্বারাতে জাস্ট বলছে যে এই যে কজ অফ অ্যাকশন, মূলত সেখানে কজ অফ অ্যাকশনের কথা বলছে, অথবা ওই ডিফেন্ডেন্ট যেখানে বসবাস করছে, তার ব্যবসা বাণিজ্য চালাইছে বা লাভের উদ্দেশ্যে যে জায়গাতে কাজ করছে সেই জায়গাতে, অর্থাৎ যেখানে 16 থেকে 19 পর্যন্ত অ্যাপ্লাই হবে না, সেখানে আমরা 20 ধারা অ্যাপ্লাই করব। 20 ধারার অ্যাপ্লাই করব এটা ভেবে যে যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে। এখানে দুইটা অপশন, হয় ডিফেন্ডেন্ট রিসাইড, যেখানে ডিফেন্ডেন্ট বসবাস করে, অথবা কজ অফ অ্যাকশন অ্যারাইজেস, যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত আমাদের এই ধারা, আমরা যে যে ধারাগুলো পড়ছি, আগে দেখছি এবং এখন দেখছি, এই 1 থেকে 20 পর্যন্ত এটা পড়তে হবে। তাহলে আমরা আগামীকালকে আমরা 9:30 বাজে ক্লাস করবো, একটু লং টাইম নিয়ে ক্লাস করবো, ঠিক আছে? ও আরেকটা বিষয়, হচ্ছে আমি অনেক একাডেমিক স্টুডেন্ট পড়াইতাম, এখনো পড়াই, 10-এর একজন, ইন্টারমিডিয়েট একজন, এখনো পড়াই। তো ওরা কি করতো? ওরা হচ্ছে মনে করেন এই জুম ক্লাসে যেটা করতো, ওদিক দিয়ে মনে করেন জুম ক্লাসটা শুরু করে র্যাকেট খেলতেছে, লুডো খেলতেছে, মানে মোবাইলে গেমস খেলতেছে, কিন্তু ওই টিচাররা ভাবতেছে ক্লাস কিন্তু ঠিকই করতেছে। তো
পাশ ফেল নির্ধারণ হবে আমাদের কর্মের উপরে। অনেকেই আছেন যে এই জুমটা চালু করে আর নাই, পরবর্তীতে রেকর্ড শুনবেন, অথবা ভাত খাইতেছেন 5 মিনিট টয়লেটে গেছেন আবার আইছেন। মানে আমার কাছে এটা মনে হইলো কেন জানি, মানে আমার কাছে এটা কেন জানি মনে হইলো। আবার অনেকেই আছেন মানে প্রশ্ন কি কইতাছে না কইতাছে কোনো খেয়াল খুশি নাই। তো এটা আসলে এই বয়সে কাম্য না, কারণ কি আমরা তো খুব বেশি টাইম ক্লাস করি না, ঠিক না? তো সেই জায়গাতে মানে জি। কর্মের উপর সব নির্ধারণ হবে, সবকিছু কর্মের উপরে। ওকে, যাই হোক, আজকের মতো ক্লাস শেষ। আমরা কালকে দাদা হ্যাঁ দাদা একটু আমি গতকালকা মানে দুঃখিত, আমি গত ক্লাসটা মিস করেছিলাম। রেকর্ড আছে, তো রেকর্ড আছে। দাদা একটা মানে ওখানে আমি 1 থেকে 3 পর্যন্ত আপনি আজকে যেগুলা বললেন 1 থেকে 2, 1 আর 2 এর গত ক্লাসে 4 থেকে পেয়েছি, 1 আর 2 পাইনি। ও রেকর্ড আছে, রেকর্ড আছে দাদা। ওখানে 2টা না 3টা রুল, এক মানে ওখানে রুল পড়ছি আমরা হচ্ছে ধরেন 8 দাদা 9 রেকর্ড 10। 4 আদেশ থেকে শুরু হয়েছে, 4 আদেশ থেকে রেকর্ড শুরু হয়েছে দাদা। না না না, এক থেকে আছে, 1 থেকে এক থেকে আছে। এখানে দুইটা রেকর্ডিং, দুটা রেকর্ড, দাদা একটা রেকর্ডিং পেয়েছি। রেকর্ডিং করা আছে। দুইটা রেকর্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা 9:30 বাজে একটু লং টাইম ক্লাস করব। হ্যাঁ, কালকে আমরা সিপিসি শেষ দাদা করে কালকে কিসের উপরে CPC র উপরে। এমনি প্রশ্ন ধরবেন? না, কালকে প্রশ্ন ধরবো না, কালকে আমরা 20 থেকে ধারা শুরু করে ধরবেন। একেবারে 152 পর্যন্ত পড়বো ধারা। কালকে আমরা সিপিসি শেষ করে দিব এবং ওগুলোই বাসায় প্র্যাকটিস করব, এবং এর মাঝে সিপিসির উপরে আমরা 100-200 মার্কের পরীক্ষার করবো আর কি, প্রশ্ন। ঠিক আছে দাদা। আচ্ছা হ্যাঁ দাদা,